প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি কিশোরগঞ্জ, যেখানে 12 ভূঁইয়ার আমলের যে ইশাকা ছিল একজন, তো ওনার যেই মিউজিয়াম এবং বাড়ি ওইখানে। তো ওনার বাড়িতে যাওয়ার আগে আমরা ফার্স্টে চলে এসেছি ওনার যে এখানে কবর দেওয়া হয়েছে এই কবরের পাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে কবরটা, এই কবরটা, তো এই কবরস্থানে মোটামুটি আরও কিছু কবর আছে যেগুলো আমরা জানি না। আর কবরের যেই ফলকগুলো থাকে এই ফলকগুলো নাই, এখন আর সবগুলো ফলক তুলে ফেলা হয়েছে। কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কবরের সাইজগুলো কত বড় বড়। তো আগেকার মানুষ যে অনেক লম্বা ছিল, বড় ছিল, বিশাল দেহী ছিল, এই কবরগুলো দেখলে বোঝা যায়। তো আমরা এই পাশে একটি কবর দেখতে পাচ্ছি এবং অন্য সাইডে একটি কবর দেখতে পাচ্ছি। আমরা ধারণা করতেছি যে একটি কবর ইশাকার এবং অন্য কবরটি তার স্ত্রীর, দুঃখিত, ওনার স্ত্রীর। তো আমরা এখনও জানি না। আর এখানে যে দর্শনার্থীগুলো আছে সবাই কম বয়স্ক, তো মোটামুটি কেউই জানে না আসলে যে এই কবরগুলো কার কোনটা। তো কয়েকজন মুরব্বী ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারাও সঠিকভাবে বলতে পারে না। ওনারা শুধু বলছে যে এটা এখানে একটা ইশাকার কবর আছে, আর অন্য কবরগুলো কার জানা নেই। তো কবরের যে ফলকগুলো ছিল এগুলো আপনারা দেখতে পাবেন যে উঠে ফেলা হয়েছে। তো আসুন দেখি, আমরা কবরগুলো ঘুরে দেখি যে কোথাও কোনো ফলক পাই কিনা। তাছাড়া পিচ্ছি কয়েকটা কবর আছে, এগুলো সম্ভবত আগেকার দিনে যেহেতু অল্প রোগেই মানুষ মারা যেত, অথবা কোনো বাচ্চা মারা গিয়েছে যাদের কবরও এখানে দেওয়া হয়েছে। তো কবরের প্রত্যেকটা কবরের উপরে একটি করে গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর গাছ, এগুলোতে আবার সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই বিষয়টা খুব ভালো লেগেছে। তো কবরটা ঘুরেও দেখলাম যে কোনো ফলক দেখতে পাচ্ছি না। তারপরেও উপরে একটা কবর আবারও আমরা ঘুরে দেখতেছি যে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে কোন কবরটা কার। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আর তাছাড়া কবরস্থানের পাশে একটি পুকুর আছে, পুকুরটা মোটামুটি বড় আছে। সম্ভবত এই পুকুরেই ইশাকা গোসল করতেন এবং রাজ পরিবারের যারা ছিল, যেহেতু আগে জমিদার প্রথা ছিল সেই কারণে হয়তো। আর জমিদার প্রথার সময় মোটামুটি প্রত্যেকটা জমিদারেরই অনেকগুলা করে পুকুর ছিল, যেসব পুকুরে একটা পুকুরে গোসল করতো রাজা, একটা পুকুরে রানী, তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্রজারা, তারপর যারা আছে পদ অনুযায়ী এক একজনের এক একটা গোসলের জন্য পুকুর থাকতো। তো এখানে আবার কবর, যে ছোট কবরটা আছে, এখানে একটি সিঁড়িও দেওয়া আছে। সিঁড়ি দেওয়ার কারণ কি এটা এখনো বুঝতে পারিনি। আপনারা যদি বুঝে থাকেন যে কি কারণে সিঁড়ি দেওয়া হয়েছে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তাছাড়া ছোট্ট একটি বক্সের মতো দেখতে পাচ্ছি, এখানে একটি গর্ত দেওয়া আছে। কি কারণে এগুলো দেওয়া ঠিক জানি না, যদিও ওনাদের জীবনী পড়লেও এগুলোতে এই ছোটোখাটো বিষয়গুলো থাকে না, তো আমরাও জানি না। যদি কেউ বুঝতে পারেন অথবা জানতে পারেন যে কী কারণে এগুলো দেওয়া, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কবরের উপরে যে গাছগুলো আছে, এই যে শিউলি ফুলের গাছ, সম্ভবত শিউলি ফুল বলে নাকি কী ফুল বলে জানি না। তো প্রত্যেকটা কবরের উপরে এই ফুল গাছগুলো আছে এবং সুন্দর সুন্দর ফুল হয়েছে। কবরের উপরে যে ফুল গাছগুলো, এই ফুল গাছে এরকম ফুল প্রত্যেকটা কবরস্থানেই, প্রত্যেকটা কবরের উপরে দেখতে পাচ্ছেন একটা করে এরকম গাছ লাগানো আছে। গাছগুলো হয়তো বা পরবর্তীতে লাগানো হয়েছে। আর গাছগুলো লাগানোর জন্য কবরের উপরে অল্প একটু জায়গা পাকা করা হয় নাই, যেখানে গাছ লাগানো হয়েছে। সবগুলা কবর এখানে পাকা করা, সম্ভবত পাকা কবরগুলো হচ্ছে রাজ পরিবারের। আর তাছাড়া যেই কবরগুলো আছে পাকা ছাড়া, এগুলো সম্ভবত অন্য কারো কবর, যেগুলো পাকা করা হয়নি। তো এখন চলুন আমরা যাই, গিয়ে রাজবাড়িটা দেখে আসি আর ভিতরের কি অবস্থা। যদিও রাজবাড়ি এখন পুনরায় রং করা হয়েছে, আগের সেই যেই রংটা ছিল ওইটা নাই, এখন আর ভালো লাগতেছে না তেমন। আগেরটাই ভালো ছিল, যদিও জবজার হয়ে যায়, কিন্তু আগেরটাই ভালো ছিল। যাই হোক, এখন যাব ভিতরে গিয়ে দেখবো কি অবস্থা আছে। ভিতরে যাওয়ার মুহূর্তে দেখতে পেলাম সৌদির কপিলের পুত ঠান্ডা ধরা ছেড়ে বাংলাদেশে এসে টিকটক করতেছে। যাই হোক, মজা পেলাম। বাংলার স্বাধীনতার ইতিহাসে এক অনন্য সাধারণ নাম বীর ইশাকা। বাটি বাংলার স্বাধীন বীর 12 ভূঁইয়া প্রধান মসনদে আলা ইশাকার শৌর্য বীর্যের সোনালী স্বাক্ষর। জঙ্গলবাড়ি দুর্গ এখনও দর্শনার্থী পর্যটকদের আকর্ষণ। দেশের দূর দূরান্ত এমনকি দেশের বাইরে থেকেও একসময় অনেক পর্যটন এখানে আসতেন, কিন্তু সীমাহীন অযত্ন অবহেলায় জৌল সারাতে বসেছে ইশাকার স্মৃতি বিজড়িত তার দ্বিতীয় রাজধানী খ্যাত কিশোরগঞ্জের পরীক্ষা বেষ্টিত দুর্ভেদ্য জঙ্গলবাড়ি দুর্গবাড়িটি। ইতিহাসের সাক্ষী এই ঐতিহাসিক স্থাপনা দেখতে প্রতিদিনই দেশ বিদেশের ঐতিহাসিক ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রেমীরা এসে হতাশ হয়ে ফিরে যান। তবে দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ঐতিহাসিক নিদর্শনের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে রেখে দায়িত্ব শেষ করলেও এবার প্রকৃত অর্থে সংস্করণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কাজ শুরু করার খবর মিলেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা দুর্গ সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এমন পদক্ষেপের সত্যতা মিলেছে। ইশাকা 1529 সালের 18 আগস্ট জন্মগ্রহণ করেন।
তার বাবার নাম সুলাইমান খাঁ। তিনি ছিলেন আফগানিস্তানের সুলাইমান পার্বত্য অঞ্চলের এক আফগান দলপতির বংশধর। মুঘলদের অত্যাচার নির্যাতনের অতিষ্ঠ বঙ্গদেশের তৎকালীন কয়েকজন জমিদার প্রেরিত গোয়েন্দা মারফত বঙ্গদেশে আসার আমন্ত্রণ পান ঈশা খাঁ। এক পর্যায়ে তিনি 1400 ঘোড় সরোয়ার ও গোলাবারুদ নিয়ে বঙ্গদেশের উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছান। 1885 সালের তৎকালীন কোচ সামন্ত রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে তিনি জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন। কোচ রাজা লক্ষণ হাজরা বা ঈশা খাঁ কেউ এ দুর্গের স্থপতি নন। এটি প্রাক মুসলিম যুগে নির্মিত বলে ঐতিহাসিকদের ধারণা। তবে ঈশা খাঁ দুর্গ দখল করার পর এর ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন, যার চারপাশে ছিল আরা নামের জলাধারা বিশিষ্ট দুর্ভেদ্য পরীক্ষা। 1957 সালে তিনি পাকুন্দিয়ার 11 সিন্দুরে মোগল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহের সঙ্গে মুখোমুখি তলোয়ার যুদ্ধে অবতীর্ণ হন। সেই যুদ্ধে ঈশা খাঁর তলোয়ারের প্রচণ্ড আঘাতে ময়মনসিংহের তলোয়ার দ্বিখণ্ডিত হয় এবং মানসিংহ পরাজিত হন। এ দুর্গ থেকে তিনি 22টি পরগনা দখল করেন। ত্রিপুরা রাজ্য থেকে কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি দুর্গ দখল করে পরে সোনারগাঁও দুর্গ দখল করেন। তিনি তার দুরন্ত জৈবলকাল বাটি বাংলাতেই কাটিয়েছেন। তবে এর আগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তন নামক স্থানে মোগল সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে নিহত হন ঈশা খাঁর ছেলে মাসুম খাঁ। এ যুদ্ধ ইতিহাসে ব্যাটল অফ কাস্তল হিসাবে খ্যাত। ঈশা খাঁর প্রথম রাজধানী সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। ঈশা খাঁ রাজা চাঁদ রায়ের কন্যা কেদার রাজার বোনকে স্বর্ণময়ীকে বিয়ে করেন। স্বর্ণময়ী পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ঈশা খাঁ তার নাম রাখেন সোনা বিবি। মসনদে আলা বীর ঈশা খাঁর দুর্গ বাড়ির দৃষ্টিনন্দন মসজিদটিও তৈরি হয়েছিল তার আমলেই। দুর্গের চারদিকে আরা নামের জলাধার বিশিষ্ট দুর্ভেদ্য পরিখা খনন করা হয় মোগল আক্রমণ ঠেকানোর জন্য। পরিখাটি ছিল বৃত্তাকার। দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে গভীর পরিখা খনন এবং পূর্ব দিকে নরসুন্দা নদীর সঙ্গে এর সংযোগ স্থাপন করা হয়। তবে সেই দুর্ভেদ্য পরিখা আরা ও আশেপাশের অনেক সম্পত্তি ইতিমধ্যে গ্রাস করেছে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। এই দুর্গটির ছাদ ধসে গেলেও দরবার এবং পান্থশালায় এখনও 10-12টি কক্ষের অস্তিত্ব রয়েছে। এর আগে এখানে 40 কোঠার একটি বিশাল অন্দরমহল ও সুরমা দরবার হলও ছিল। কালের রৌদ্রশোষে আজ ওইসব শুধুই স্মৃতি। তারপর এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল, যেটি জঙ্গলবাড়ি প্রাইমারি স্কুল এবং জঙ্গলবাড়ি হাই স্কুল নামে পরিচিত। এখানে আশেপাশের এলাকার সকল শিক্ষার্থীরা এখানে এসে পাঠদান গ্রহণ করেন। স্কুলগুলো অনেক পুরনো এবং অনেক আগে স্থাপিত হয়েছিল। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক জঙ্গলবাড়ির আজকের বিষয়বস্তু। তো প্রিয় দর্শক, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ঐতিহাসিক স্থানসমূহ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা।